জামাইবাবু ছাড়া আর কে আছে বলতো? সেই বা একা কত করবে। আমার আমার বড্ড মাথা ধরেছে রে দিদি, তুই একটু চুপ করবি? ওই তো মাছের ভেড়ি সামান্য নাইট কি বুঝিস না লোকটা কতই বা আয় করতে পারে। তাও তো 26 জনের মধ্যে বিয়ে দিল। সেই কাকদ্বীপে গিয়ে পাত্র দেখে পাত্র পছন্দ করে এসছে। বাবাকে খুব যত্ন করেছিলেন নতুন মেশো। নীলকণ্ঠ খুব গোছানো ছেলে, কর্মঠ ছেলে, বাড়ি বসে চাল বুনছে, বেতের চেয়ার টেবিল বানাচ্ছে, শীতল পাটিও বনে। সবচেয়ে বড় কথা হলো নিজের আয়ে ছোট্ট একটা বাড়ি করেছে। তোরা সংসারে কেবল দুজনেই থাকবি। সব বিয়ে তো ভালো হয়েছে। হ্যাঁ কি ভালো হয়েছে, তা আমি খুব ভালো করে জানি রে দিদি। আমি নিজে এক অন্ধ, তোরা দিলি আর এক অন্ধের হাতে তুলে এই করার জন্যে বাবা আমাকে তোর কাছে রেখে গেছিল দিদি। একটা চোখালা মানুষ, চোখে দেখতে পাওয়া মানুষ তোরা জোটাতে পারলি না। আমরা তো কম চেষ্টা করিনি রে, না পেলে কি করবো? কেন? ঘটক পুকুরে সুশান্ত তো বলেছিল যে ওই ঘটক পুকুরে সুশান্তই তো জানিয়েছিল 1 বছরের আগে সে বিয়ের পিড়িতে বসতে পারবে না। তাছাড়া ছেলেটার টাকা যা খায়। ও নজরানা ছেলের জন্য টাকা রাখবে না দিদি? তাছাড়া বাবা তো আমার বিয়ের টাকা তোর কাছে রেখেই গেছিল রে দিদি। বেবি তোর বাবাকে ডাক। বাবা তো সেই সমিতি হলে বিয়ের আসলে বরযাত্রীদের সঙ্গে কথা বলছো। আচ্ছা তুমি দেখে এলে না? যা গিয়ে বল বাড়িতে আসতে। আরে বসে আছিস কেন? তাড়াতাড়ি যা। যাচ্ছি বাবা যাচ্ছি। তাড়াতাড়ি এই কি হচ্ছে রে বেবি? দেখো হেডিকেনটা কোথায়? আরে থেকে থেকে খেপে উঠছে। কেরোসিনে ভেজাল। আচ্ছা বুঝলে, নিত্যগোপাল বাবুদের একেবারে পাকা কাজ। আলো ফুল দিয়ে রিক্সা ভ্যানগুলোকে এমন সাজিয়ে দিয়েছে না, দূর থেকে দেখে মনে হচ্ছে একেবারে ময়ূরপঙ্খী নাও। প্রত্যেকটা বরকনেকে তাতে বসিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে। তুমি না কি কারণে ওকে আগে নিয়ে আসলে? আমাদের নীলকণ্ঠ তো ওদের সাথে আসছে, ওরা দুটিতে আসলে কত ভালো লাগতো বলো তো। আচ্ছা এই নতুন বইয়ের মুখটা এরকম লাগছে কেন? পঙ্কি কি বলছে কুন্তি? ও আর কি বলবে, বরের চোখে নজর নেই। নজর? আরে নজরে পড়তে পারে নাকি আমাদের নীলকণ্ঠ? যাও ওর বাড়ি গিয়ে দেখে আসো।
কত লোক মানে নজরওয়ালা লোক ওর আন্ডারে বসে চেয়ার বানানো শিখছে, চাল গোনা শিখছে, শীতল পাটি গোনা শিখছে, 7-7টা নজরওয়ালা লোক ওর আন্ডারে খাটছে। ওসব বলে আর লাভ হবে না, ওসব বলে লাভ হবে না। বাবা ওর বিয়ের জন্য টাকা গুছিয়ে রেখে গেছে। এই টাকাটা এত করে না তুমি তোমরা? ওই খড়গপুকুরের সুশান্তকে অনায়াসে ধরতে পারতে, সে তো ওকে বাড়ি এসে দেখে পছন্দ করে গেছে। চুপ করবি, চুপ কর না দিদি। এই চেঁচামেচি আমাকে নিয়ে আমার ভালো লাগছে না, আমার একদম ভালো লাগছে না দিদি। কোথায় যাবি? চুপের বাড়ি। পক্ষী 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 রে, পক্ষী এইভাবে বারান্দায় পড়ে থাকিস না গো। ঘরে চো, ঘরে চো, আর কাঁদিস না। আরে ওই সুশান্ত ছেলেটাকে আমার পছন্দ হয়নি, বুঝলে? ও যে পাওনা গন্ডা মিটিয়ে নিয়ে 2 দিন বাদে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না, তার গ্যারান্টিটা কে দেবে? এখন যা হামেশা হয় আর যা হচ্ছে, এবার বলো না? বলে হতো, তাতে তোমার কি? আমার বোনের টাকা সব খরচ করে এখন 7 পায়ে ছাপাই গেছে। এই শোনো, তোমার বোনের টাকা খরচ করা হয়নি, তোমার বোনের টাকাটা আমি খাটাচ্ছি। শেয়ার কিনে রাখা আছে, শেয়ারের দাম বাড়লে ডবল 3 ডবল যত ইচ্ছে তত পেয়ে যাবে। হ্যাঁ, আর 3 ডবল পেতে হবে না, পঙ্খির যা আছে পঙ্খিকে দিয়ে দাও, শেয়ার বেঁচে দাও। এই দেখো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। শেয়ার বেচার একটা সময় আছে, এখন শেয়ারের দাম এতটা পড়ে গেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল খাবো। মেয়েটার জীবনে তো ওইটুকুই সম্বল, যদি পুরোটা মার খায় তাহলে আমরা তোর সামনে গিয়ে দাঁড়াতে পারবো। আরে দাঁড়ানোর কি আছে? কি দাঁড়ানোর আছে? তোমার বাবা যে সময় যে টাকা দিয়ে গেছে সেই টাকা সেই সময় অনেক ছিল, কিন্তু এখন তো কিচ্ছু হয় না, কিচ্ছু না। টাকার দাম পড়ে গেছে, টাকায় ডিম পাড়তে না পারলে না ওরকম টাকা সিন্ধুকে রেখে লাভ আছে? হ্যাঁ, কর্ণর কানে যদি এসব কথা যায়, সে কি বলবে বলতো? যে আমরা পঙ্খিকে বাড়ির থেকে ফতুর করে বিদায় করে দিয়েছি। যে শুনবে সে তাই বলবে। আরে বলুক। হ্যাঁ, শোনো, আমাদের বাড়ির ওপর মেয়েটার ওপর এত বড় অত্যাচার হয়ে গেল, আচ্ছা দোষী এখনো ধরাই পড়লো না। এরপর যদি কোনোদিন যদি মেয়েটার ওপর আবার না 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 তখন গায়ে মুখ দেখাতে পারতাম? হ্যাঁ, আরে সুশান্তের জন্য অপেক্ষা করলে কবছর? 1 বছর অপেক্ষা করতে হতো। সেই সময়টাকে আছে আমার? ছিল? হ্যাঁ, ছিল কি? তুমি এই কথাগুলো বলছো কোন চিন্তা করে বলো? কথা বলো, কি করে বলো? কথা বলো। আচ্ছা, সংখ্যা হচ্ছে না? তুমি এক কাজ করো, তুমি প্রথমবার আসছে তো হাতে ধরে ভালো করে ঘরে নিয়ে আসো। হ্যাঁ, আমি ওকে দেখছি। এই ভঙ্গি, এই ওঠ। আরে এভাবে এখানে পড়ে থাকিস না। আরে ওঠ বোকা, আরে কাঁদছিস কেন? আরে বোকা, আমরা কি তোকে একবারে ছেড়ে দিচ্ছি? আরে বোকা কাঁদিস কেন? আরে আমরা তো আছি রে বোকা, কাঁদছিস কেন? এই তো বসো। এই থাক। আরে বারবার প্রণাম করতে হবে না, আমার আশীর্বাদ তো আছে নাকি তোমার উপরে? হ্যাঁ, বসো। আরে পা তুলে বসো। এই তক্তা বসে তো আজকে রাতে তোমার জায়গা নাকি? বসুন দাদা, বসি। হ্যাঁ, হ্যাঁ বসো। খুব ভালো লাগছে বুঝলি তাপস। হ্যাঁ। এই যে আমি 3rd টাইম গণবিবাহের পৌরোহিত্য করলাম, হ্যাঁ। এটা কিন্তু আমার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেকটাই করে দিল। বড় বৌমা, এই কি গো বাবা, ফেলুদা আসলে চা দেবে তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই। এই তাপস, এই আমার জন্য বড়। হ্যাঁ, আরে তাপস আমার কথাটা শোন। হ্যাঁ। ধরবে এবারে যদি আমি 25টা করে বিয়ে দিই, হ্যাঁ। এই 3 দফায় যাত্রাটা যদি 75টা বিয়ে ঢুকিয়ে দিয়েছি, আর ক্যারিয়ারের তো এখনো অনেকটাই বাকি আছে। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছো। আরে ফেলুদা, তোমার হবে মানে অনেক হবে। আমাদের যাত্রা কাছিতে তুমি তো 1 নম্বর, আর কেউ আছে নাকি? একটা কথার মতন কথা বলেছিস। আরে ভরা নীলকণ্ঠ, তুমি চুপচাপ বসে আছো কেন? কিছু বলছো না তো? আচ্ছা, এই যে আমার গণবিবাহের পৌরোহিত্য মানে গণমানবন্ধন অনুষ্ঠান
কানে পরিচালনা, যাকে বলে এইরকম একটা শাস্ত্রীয় ম্যানেজমেন্ট, তোমার কেমন লাগলো? আর সবার সঙ্গে মন্ত্র উচ্চারণ করেই বা তুমি কি বুঝলে ভয়া? আগে আমার একেবারে শিহরণ লেগেছে ঠাকুরমশাই। একেবারে শিহরণ। হ্যাঁ ঠাকুরমশাই, আমি একা মানুষ, অন্ধকারের মানুষ, এই যে আরো 50 জনের মধ্যে বসে তাদের সাথে গলা মিলিয়ে এক মন্ত্র উচ্চারণ করে গেলাম, এটা ভাবতেই আমার গায়ে যেন কাঁটা দিচ্ছে। আপনি আমায় আশীর্বাদ করুন। দেখ দেখ ঠাকুর, তোদের জামাই কি সুন্দর গুছিয়ে কথা বলে। বুঝলে নীলকণ্ঠ, এই তাপসের সঙ্গে আমার আলাদা সম্পর্ক। আরে হবেই তো, মানে আমাদের বাড়ির ওই পাশের বাড়ি তো ফেলুদার বাড়ি। হ্যাঁ, ওর পাশেই আমি থাকি। আর তোমার ওই পঙ্খী, বুঝছো তো, তা তো রোজ সকাল সন্ধে আমার ঠাকুর ঘরে যাওয়া চাই। রোজ পঙ্খী গিয়ে এই চন্দন ঘষে দিয়ে আসে। হ্যাঁ, মেয়েটা কতক্ষণ ধরে তুলে তুলে ঘষেই চলেছে, ঘষেই চলেছে, একটা ঘষেই চলেছে। আষ্টে গন্ধ পাচ্ছি যেন। আষ্টে গন্ধ কই না তো। আসছে গন্ধ কই? কোথায়? ফেলুদা, কাঁচা মাছের গন্ধ। Just to over. আপনাদের বাড়িতে কি আজ পমফ্রেট মাছ এনেছেন? এই পমফ্রেট মাছ, এটা তুমি কি বললে? পমফ্রেট মাছ আমাদের বাড়িতে ঢোকেই না। হ্যাঁ, কি যে বলিস কেন? দেখ, পমফ্রেট মাছের মতো মাছ হয় না কে? জাতা। আরে আমার বাড়িতে তো যে পমফ্রেট এসেছে মনে হচ্ছে। আর দেখতে হবে না ঠাকুরমশাই, বেড়ালের কম্ব আপনার রান্নাঘর থেকে টেনে এনেছে। আরে কি জাতা বলছো তুমি? হ্যাঁ, জানো কালকে আমার শ্বশুর বাড়ির লোকজন আসবে, বলে আগে আমি কিনে রাখলাম ওটাকে। একবারে খাটের নিচটা দেখুন তো। ও মা, হাটের নিচে। এখানে নিচে দেখো তো ভালো করে, দেখো ভালো করে দেখো না। কি বলছো দেখ ভালো করে। ওই ওই, আরে আরে বৌমা, লন্ডনে নামাও না। লণ্ঠন জ্বালিয়ে কিছু দেখতে পাবেন না ঠাকুরমশাই, টর্চ জ্বালিয়ে দেখুন। আর টর্চ, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে, আমার কাছে আছে তো। তাই তো দাও দেখি। হ্যাঁ, দেখো দেখো ভালো করে দেখো তো। হ্যাঁ, ভালো করে দেখো। এই পেলে? কই? আরে পাওয়া গেল? আরে দেখো, ওটা ভালো করে দেখো। এই তো, হ্যাঁ, তাই তো, তাই তো। ওই তো পমফ্রেট। এই তো আমার সেই বড় পমফ্রেটটা। এ বাবা, কোথায় নিয়ে যাচ্ছ? ফেলে দিয়ে আস। ফেলে দেবে? হ্যাঁ, আরে ফেলে দেবে না, কি করবে? বিড়ালে মুখ দিয়েছে না? হ্যাঁ, বিড়ালে মুখ থেকে তাই তো। বাবা, তাহলে ফেলেই দাও। কিন্তু জামাই, এই তক্তাপোষের উপর বসে তুমি পমফ্রেটের গন্ধ কি করে পেলে বলো তো? আগে পাচ্ছি পমফ্রেটের গন্ধ, তা ভেটকির গন্ধ বলি কি করে ঠাকুরমশাই? পমফ্রেট ভেটকির আলাদা আলাদা গন্ধ। তারপর ওদের জামাইয়ের নাক আছে রে। আর তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, বাড়ির এই দিকটায় কি আছে? এটা তো পেছনের দিক, মানে একটা দরজা আছে, তার পিছনে বারান্দা, আর তার পিছনে ফেলুদার বাগান। বাগানে বাঁশ ঝাড় আছে, হ্যাঁ, তাই তা না? তো আছে। বাঁশ ফুলের গন্ধ ছেড়েছে। বাস ফুল? এই বাঁশের আবার ফুল হয় নাকি? আরে বাবা, যা জন্মেও চোখে দেখিনি তার আবার গন্ধ। আগে অনেক কিছুই চোখে ধরা পড়ে না ঠাকুরমশাই, নাকে ধরা পড়ে। এই যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন না, বাঁশ ফুলের টানে একপাল ধেরে ইঁদুর আর ঢুটকো একটা শেয়াল বাঁশ ঝাড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এখন। আরে নীলকণ্ঠ, এমন ছেড়েছো না, কি বাস যা রে, ধেরে ইঁদুর, কি উঠবো শেয়াল, একবারে ঘরের বউ ঘরে ফিরে এলো। আচ্ছা আচ্ছা, নীলকণ্ঠ, যেটা তোমাকে বলছিলাম, এই মানে তুমি সব কিছু আলাদা আলাদা গন্ধ পাও। হ্যাঁ ঠাকুরমশাই, যত বস্তু তত গন্ধ। হ্যাঁ। এই যে আপনাদের পঙ্খী ঘরে ঢুকলো, হ্যাঁ, ওটা কিন্তু না বলে দিলেও আমি বুঝতে পারতাম। আরে কুলপি কোথায় গেলে? আরে শুনে যাও, শুনে যাও। হ্যাঁ,
তাপসদা, আজকাল লোকে ঘরের বাইরে পা বাড়ালেও গায়ে সুরভি ছড়ায়, আর বিয়ে বাড়িতে তো কথাই নেই। কিন্তু আপনাদের পঙ্খী তার বিয়ের রাতে ছিটে ফোটাও নেয়নি। অঙ্কি, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, বিয়ের প্রথম রাতে মানে তোকে প্রথম দেখলো, তার মধ্যে দেখা নীলকণ্ঠ তোর এত প্রশংসা করছে। আরে এবার তুই তো হাস। থাম না, থাম কথা বল। আচ্ছা জামাই, বলছিলাম যে তুমি কত রকমের গন্ধ চেনো? তার মোটা গন্ধ, সূক্ষ্ম গন্ধ সব মিলিয়ে 5-6 হাজার তো হবেই। ওরে বাপরে বাপ, এত রকমের গন্ধ তুমি আগে হ্যাঁ? চমকাচ্ছেন কেন? মানুষের পক্ষে 10,000ও সম্ভব। হিসেব কষে দেখুন না, হাজার হাজার জীবজন্তু, মানুষের মুখ আপনিও তো চিনে রাখেন। আরে আরে সে তো আমরা দেখতে পাচ্ছি, তাদের আমরা চিনতে পারছি। আর তাদের ছবিগুলো আমার মাথায় আটকে যাচ্ছে। হ্যাঁ। আমারও তেমনি গায়ের গন্ধটা মাথায় আটকে যায় তাপসদা। ও ও আচ্ছা আচ্ছা জামাই, বলছিলাম যে শিয়ালটা কি এখন এখানে ঘুরঘুর করছে? হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ? ও কিন্তু সহজে এদিক ছেড়ে যাবে না। কেন 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 কেন? বাঁশফুলের টানে এদিকে এসে পচা জুতোর গন্ধ পেয়েছে যে। জঙ্গলে পচা জুতো? আগে জঙ্গলে নয়, জঙ্গলে নয়। কিছু মনে করবেন না ঠাকুর মশাই, আপনার পায়ের জুতো জোড়া একদম পচে গেছে। ও মা, সে কি পচা জুতো? 10 বছর ধরে পায়ে দিচ্ছি, তা কোনোদিন তো টের পাইনি। না না, সেটা হতে পারে। মানে তুমি তো ওই কি বলে ওই ফুল চন্দন পুজো আর্চানি থাকো, এদিকে তোমার পায়ের 10 বছরের সোল, হাফ সোল পচে ঢোল। তোমার জামাই বলছিলাম কি, এই শিয়ালটা কি আমাকেই টার্গেট করে এখানে ঘুরে বেড়াচ্ছে? আপনাকে নয়, আপনাকে আমাকে নয় তো? আপনার জুতোই টার্গেট। তবে একবার টার্গেট করলে ওরা কিন্তু লেগেই থাকে। আর লেগেই থাকে। তারপর হ্যাঁ হ্যাঁ শোন, এইসব জঙ্গি জানানোর কথা কিছু বলা যায় না। হ্যাঁ, আমি মানে বাড়ি যাই। ওরে বাপরে হ্যাঁ, বাপ। সেই ভালো বুঝলে। ওরে শুভদিনে কি হলো? একটু মিষ্টি মুখি করে যাবেন না কাকু? আবার খাওয়া? হ্যাঁ, আর কত খাবো বৌমা? বিয়ের ভোজটা সমস্ত কিছু ওই সমিতি বাড়িতেই হয়ে গেল। পেটে আর এক ফোঁটা হোমিওপ্যাথিক গুলিরও জায়গা নেই। বাপরে বাপ, খাওয়া খাওয়া খাওয়া। আচ্ছা, বলছো যখন কি তাপস? চলে যাও। হ্যাঁ। না 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 না, ওরে বাবা, পা না ধুয়ে খাচ্ছি না। বাস্তুল, শিয়াল, জুতো, দৈব শক্তি। ওরে বাবা, ওরে বাপরে বাপ। এমন ছেড়েছো না, বাথরুম শিয়াল এগুলো আমাদের ফেলু না, পেটু ফেলু তো খাবার না খেয়ে পালালো। কি হলো? হ্যাঁ, তুমি কি ডিউটিতে যাবে না? ডিউটি যাবো তো। দেখি তো আমাদের নীলকণ্ঠ ডিউটির কথা ভুলিয়ে দিয়েছে। তাপসদার কি নাইট ডিউটি চলছে এখন? হ্যাঁ, সারা বছরই নাইট ডিউটি, ওই সারা রাত ওই মাছের বেরিতে নাইট। বুঝলে নীলকণ্ঠ মানে এদিকে কথা বলতো, মানে অনেকগুলো ভিড়ি নিয়ে একটা কোঅপারেটিভ, তো সেখানে আমি কি করি, এই নাইট ডিউটি করি। টানা 3 বছর যদি নাইট ডিউটি করতে পারি না, একবার ফুল টাইম মেম্বারশিপ দিয়ে দেবে। এই তখন না ওই রাত থেকে এই পাহাড় দিতে হবে না, বুঝলে। এখনো 6 মাস একা একা থাকতে হবে। আরে এতদিন তো কাটিয়ে দিলে, আর তো মাত্র 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে, তাই না? যাও। আচ্ছা এই নীলকণ্ঠ, আমি যখন তোমাকে দেখতে গিয়েছিলাম, এই তখন কিন্তু তুমি তোমার এই অসাধারণ ক্ষমতার কথা আমাকে বলোনি। এ আর অসাধারণ কি দাদা? কেউ চোখে দেখে মনে রাখে, কেউ কানে শুনে, আবার কেউ নাকে শুনে। না না বাবা, সব ঠিক আছে। দেখো, আমার মাথায় কিন্তু একটা প্ল্যান এসেছে। প্ল্যানটা তোমাকে নিয়ে, মানে আমরা তুই ভাইরা ভাই, যদি একটু প্ল্যান করে এগোতে পারি, আমরা কিন্তু লাখপতি হয়ে উঠতে পারি। লাখপতি, হ্যাঁ, বুঝতে পারছো? যাকে বাবা, অনেক রাত হয়ে গেলে, আমি কালকে সকালবেলা ডিউটি থেকে ফিরে এসে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, দাও, রুমালটা দিন। দাও দাও দাও, কাজে দাও। সাবধানে যেও। আমাদের কিন্তু 9টায় যাত্রা দিদি। ও ভোরেই ফিরে আসবে। আচ্ছা, বেবি কোথায়? অনেকক্ষণ তার কোনো সারা শব্দ পাচ্ছি না। বেবির মাসি কাল চলে যাবে তো, তাই চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। আরে আসলে মাসির কাছে সুতো তো। ওকে একবার নিয়ে আসুন না দিদি।
না ভাই, তুমি এখন তোমার বেবিরে সামলাও, আমি আমার জনের সামলাচ্ছি। তা বিয়ের ভোজটা তো বাইরে বাইরেই চুকিয়ে দিলে, তা কাল সকালে আমার কাছে কি খেয়ে যাবে বলো তো? যা বলবো দিতে পারবেন তো? সাত সকালে পোলাও কালিয়া চেয়ে বসো না, দিতে পারবো। না না, ওসব সস্তা খাবার আমার সয় না দিদি। আমারে দিতে হবে লাল চালের গরম ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, কুচো চিংড়ি ভাজা আর 1 চামচ গাওয়া ঘি। এ আর এমন কি, ঠিক দিতে পারবো। তবে লাল চালের ফেনা ভাত, কাঁঠাল বিচি ভাতে, আর কুচো চিংড়ি ভাজা, আর 1 চামচ গাওয়া ঘি, সব একসঙ্গেই দিলাম ভাই। সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। আজ দরজায় খিলখিল দিও না, ঠিক আছে? আমি দরজাটা ভিজিয়ে দিয়ে যাচ্ছি। পঙ্খী, ভয় পেলে আমাকে ডাকিস তো, আমি জেগেই থাকবো। পঙ্খী, হ্যাঁ, পঙ্খী, হ্যাঁ, তোমায় দেখলে না কি ঘটকপুকুরের সুশান্ত তাই তোমায় বিয়ে করতে চেয়েছিল। জামাইবাবু রাজি হননি বলে তুমি খুব কান্নাকাটি করেছো। কে বললে তোমায়? যারে নাকি তুমি প্রাণের কথা বলো, যার ঠাকুর ঘরে ধুলে ধুলে চন্দন ঘষো। ও ফেলুদা। শান্ত বছরখানেক দেরি করতে বলেছিল, তবে কোন এক বিশেষ কারণে তাপসটা দেরি করতে চাননি। হ্যাঁ, তা ভালোই করেছেন তাপসদা। কেন ভালো করেছেন কেন? রাজি হয়ে গেলে যাত্রাকাছি পঙ্কির হাতখানা তো ছুতেই যেত না এই নীলকণ্ঠ। ধ্যাৎ, স্বার্থপর কোথাকার। আসে তুমি যাই বলো, বিয়ে থার ব্যাপারে আমার কোনো চক্ষু লজ্জা নেই। পঙ্কি, হ্যাঁ, পঙ্কি, হ্যাঁ, একটা ছোট্ট জিনিস দেবো তোমারে। আরে কি? আল্লাহ লাগছে, কই? আল্লাহ আঙুল তেমন শক্ত করলে পড়াই কি করে বলো তো? লাগছে তো। এই তো হয়ে গেছে। ধ্যাৎ, দিলে দিলে পঙ্কি, হ্যাঁ দিলাম। কোন দিকে পড়লো সেটা? আরে কোথায়? তুমি আবার কোথায় গেলে? এই তো একবার খুঁজেই দেখি না। ও আর পাওয়া যাবে না। কাল সকালে দিদিকে বলবো কোন ঝাড় দেওয়ার সময় বের করে দেবে। সোনার জিনিস কতক্ষণ হাতছাড়া করে রাখতে হয় বুঝি? ঠিক আছে, তাহলে এখন সারাদিন ধরে খোঁজাখুঁজি চলুক। কোথায় তুমি? এই তো এখানে। আরে এসো।
আসছি। এসো। কোথায় তুমি? এই তো, दादा कैमरा भाई नीचे से एरिया में আবার কি? कैमरा से কি? আংটিটা হ্যাঁ? পিছনে এই তো হাতেই আছে। পাওয়া গেল? কি করে পেলে? গন্ধে? সোনার কোনো গন্ধ নেই বৌদি। যে কৌটোই আংটিটা ছিল তার গন্ধ আংটি রঙে লেগেছে যে। আচ্ছা, আবার যদি ছুঁড়ে ফেলে দিই, আবার খুঁজে আনা যাবে? যদি বারবার ফেলে 10 বার খুঁজে আনা যাবে? বলো না, খুঁজে আনা বারবার ফেলবে যাবে? কেন? হাতের একটা পঙ্খি মনের 10টা পঙ্খির চেয়েও দামি। ধ্যাৎ, সত্যি ফেলে দিলে নাকি? হ্যাঁ দিলাম। এবার যদি খুঁজে আনতে পারো তাহলেই তোমার ওস্তাদি বুঝবো। কই পেলে? কি হলো? পেলে? পেয়েছি বোধ হয়। কই দাও। মনে হয় সে এবারে নিশ্চিন্ত জায়গায় গা ঢাকা দিয়েছে। যদি বলো পার করে আনতে পারি। আনবো? নীলকণ্ঠ, নীলকণ্ঠ, হ্যাঁ আসুন দাদা। জেগে আছো নীলকণ্ঠ? হ্যাঁ আমরা গপ্প করছি। তা আপনি ডিউটিতে গেলেন না? আরে যাচ্ছিলাম তো যেতে যেতে ওই ফুলকপি পেয়ে গেলাম। আর তুমি তো জানো আমাদের যাত্রার কাছে ফুলকপির কত নামটা। ফুলকপি নয় দাদা, নলেন পাটালি। তোমাকে দেখছি কেউ ঠকাতেই পারবে না, বুঝলে? জানো এই নলেন পাটালি খুব পছন্দ করে আমাদের পঙ্কি। পুড়িয়ে যাবে বলে চিবিয়ে খায় না, মুখের মধ্যে পুড়ে এরকম গাল ফুলিয়ে ঘুরে বেড়ায়। মনে থাকবে দাদা, আমাদের কাকদ্বীপে মজুদ থাকবে। আপনার শালির কোনো অযত্ন হবে না সেখানে। আমি জানি নীলকণ্ঠ। বসো। যেদিনকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমার কিরকম মনে হয়েছিল যে তোমাদের বাড়িতে বা তোমার কাছে আমাদের পঙ্কি খুব সুখে থাকবে। আচ্ছা নীলকণ্ঠ, একটা জিনিস জানার জন্য আমার বড্ড লোভ হচ্ছে, বুঝলে? মানে এই তোমার ওই হাজার হাজার বন্ধ চেনার ব্যাপারটা, মানে মানুষ যেটা পায় না সেটা তুমি পাচ্ছ। মানে তোমার এই অসাধারণ ক্ষমতা। আর অসাধারণ আর কি দাদা? অসাধারণ নয়? হ্যাঁ, এ সত্যি পশুরও থাকে। ভাববেন না, মজা করছি। তখন আমার বয়স কত? 13 কি 14 হবে। কাকদ্বীপের লঞ্চ ঘাটে তেলে ভাজার দোকানে কাজ করি। আচ্ছা তখন তোমার চোখ ঠিক ছিল? খুব ঠিক দাদা, ঝকঝকে দেখতে পাই। আর ওই দেখতে গিয়েই হলো কাল। কড়াইয়ের তেলে ফুলুরি ছেড়ে নদীর দিকে তাকাতেই দেখি বকের মতো সাদা একটা জাহাজ ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে। একটা লোক দেখা যাচ্ছে না, আস্তে আস্তে ভেসে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কতক্ষণ ধরে দেখছি। আর ওই কড়াইয়ের ফুলুরি? ততক্ষণে কয়লার দলা হয়ে তেলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। যা। আমিও বললাম যা, কিন্তু মালিক কি ছাড়ে? ঘাড় মুটকে ছুঁড়ে ফেললো রাস্তায়, এক পাল নেই কুত্তার ঘাড়ের ওপর। ওরা আবার বাসি তেলে ভাজা দখল নিয়ে আগে থেকেই নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছিল। আমি তাদের ঘাড়ের ওপর পড়তেই থাবা মেরে চোখ দুটো আবার গেলেই দিল। পড়ে গিয়েছিলাম তাপসদা। বাপ মা আগেই গত হয়েছে, চোখ হারাতে আত্মীয় স্বজনও সরে গেল। বাপের ভিটেও বেদখল হলো। চারিদিক ধুধু অন্ধকার, আর এই অন্ধকারে আমি একা। হঠাৎ যেন জেগে উঠতে লাগলো গন্ধের জগৎ। নদীর বুকে যেমন করে জেগে ওঠে নতুন চর, কত রকমের গন্ধ যে আমার জুটতে লাগলো তার খবর আগেই আমার ছিল না। আমি তখন গন্ধ ধরে ধরে পথ চলি।
গন্ধ ধরে ধরে চোর ডাকাত খুলে ধরি। ঠিক ঠিক এই ব্যাপারটাই তখন থেকে আমার মাথার মধ্যে না ঘুরঘুর ঘুরঘুর করছে। বসো বসো বসো। মানে আমরা যদি একটু প্ল্যান করে এগোতে পারি ভাই, তাহলে আমরা কত টাকা ইনকাম করতে পারি তুমি সেটা চিন্তাই করতে পারছো না, বুঝলে? তোমার কোনো আইডিয়াই নেই। শুধু যেটা দরকার সেটা হচ্ছে তোমার একজন গাইড, প্রপার একটা গাইড। আর তার জন্য আমি আছি। যদি আমাদের এই ব্যবসা লেগে পড়ে আমরা আমি আমার ধীরে ধীরে সব ছেড়ে তোমার সাথে লেগে পড়বো ভাই। তা হয় না তাপসদা। মানুষের সমাজে আমি মানুষ হয়েই বাঁচতে চাই। পশুর শক্তি খাটিয়ে টাকাই করবো, মানুষের মধ্যে বাঁচবো কিনা পশুর মূলধনে। না না, তুমি ব্যাপারটা এরকম ভাবে দেখছো কেন? কাজে কজনা পৃথিবীতে কজনা তোমার মতন এরকম শক্তি পায় সেটা বলো আমাকে। হয় না তাপসদা, আমি আর সবার মতোই বাঁচতে চাই। ওসব ছেড়ে ছুড়ে আমি জাল বোনা শিখলাম, বেতের কাজ ধরলাম, মাদুর শীতল পাটি। দেখেছেন তো বাড়িতে কত লোক আমার ফার্মে করে কমে খাচ্ছে। আর পঙ্খিকে পেয়ে গেলাম, রাজার মতো জীবন কাটবে আমাদের। তাপসদা, আপনার নোলেন পাটালি যেন পঙ্খির ব্যাগে ভরে দিতে দিদি ভুলে না যায়। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল। গম্ভীর সাবধানে থাকিস। আমি দিদিকে বলে দিচ্ছি এটা যেন ভরে রাখে। হ্যাঁ, আমার একটা লোককে খুঁজে বার করে দিতে হবে তোমায়। ওই দেখো আবার সেই গন্ধ শুকে চোর ধরা। কোনো কথা শুনতে চাই না। শয়তানটা শুনলে না, ও ক্ষমতা আমি খাটাই না পঙ্খি। শয়তানটা শয়তানটা আমার সর্বনাশ করেছে নীলকণ্ঠ। ও যা করেছে করেছে, কুকুরের কাজ কুকুর করেছে, তার তো সমাপ্তি হয়ে গেছে পঙ্খি। আর কেউ তোমার কাছে আসতে পারবে না। আমি তোমায় ঘিরে রাখবো। তোমার সে ক্ষমতা আছে। শয়তানটাকে আমার ধরা চাই চাই চাই। এসো এসো, তুমি আমার সঙ্গে এসো। কোথায় নিয়ে যাচ্ছ? এসো না, এসো। কোথায় যাচ্ছ পঙ্খি? এসো এসো এখানে। স্কুলের বন্ধু। ও, এই বুঝি সেই পেছনের বারান্দা? হ্যাঁ, এই সেই বারান্দা, এই সেই ঠাই, সেই রাতে। আজ কোনো সর্বনাশের কথা নয় পঙ্খি, ও কথা বলার ঢের সময় পাবে তুমি। আজ আমাদের সুখের দিন। সুখ সুখ, জানো না সুখের কথা আমাদের বলতে নেই নীলকণ্ঠ। সেই রাতে বসে আমি আমার সুখের কথাই ভাবছিলাম। সুশান্তর গলাটা কানে বাজছিল। মনে হচ্ছিল ঘটক পুকুরে ওর বাড়িতে ও আমার কত না সুখ। পঙ্খি, ঘরে চলো চলো, ঘরে চলো, সুশান্তর কথা শুনবো। চলো। না না, সুশান্তর কথা না, সর্বনাশের কথা শোনো। কতক্ষণ এই ঠায় বসেছিলাম ঠিক বলতে পারবো না। জামাইবাবু ডিউটিতে, দিদি ঘুমিয়ে পড়েছে। সব চুপচাপ। হঠাৎ হঠাৎ মজ শব্দ। বাঁশপাতা মারিয়ে কে যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি বললাম কে কে? কই কই, কেউ তো সাড়া দিচ্ছে না, কেউ সাড়া দেয় না। বাঁশপাতা মারিয়ে শব্দটা আমার দিকে এগিয়ে আসছে। আমি দৌড়ে ঘরে ঢুকতে গেলাম। হঠাৎ একখানে গামছা এসে বলল আমার মুখের পরে। গামছা দিয়ে কেউ কি পাচ্ছে আমার, আমি চিৎকার করতেও পারছি না। তারপর ওই চন্দনটা আমার সব কেড়ে নিল নীলকণ্ঠ। সব কেড়ে নিল নীলকণ্ঠ। ওখানে জঙ্গলে কে? আমি ফেলুদা বুঝতে পারছো না, চিনতে পারছো না? আরে সন্ধ্যেবেলায় তোমাদের দুজনের বিয়ে দিলাম। ও কাকুর মশাই, হ্যাঁ, রাতের বেলায় চন্দন মেখেছে? না মানে ব্যাপারটা কি হয়েছে জানো তো, সন্ধ্যেবেলা তুমি বললে না জুতো জোড়া পচে গেছে শুনে আমার কাছে কি নিয়ে উঠলো। তাই ভালো করে স্নান করে একটু চন্দন মেখে নিলাম। বেশি করেই চন্দন মেখে নিয়েছি, বুঝলি তো? এত রাতে ঝোপ ঝাড়ে কেন? কেন?
কেন কথাটা বলতে গেলে তোমাকে এখানকার জিওগ্রাফিটা হয়ে বলতে হয়। এই যে ঝোপঝাড়টা যেমন তাপসের বাড়ির পেছনে, তেমনি আমার বাড়িরও পেছনে। আর ওই যে দোতলার বারান্দা, ওইখান থেকে পঙ্কি ঘরটাকে পরিষ্কার দেখা যায়। দেখলাম দরজা খোলা হলো, আলো জ্বললো, তোমাদের দুজনের কথাবার্তাও শুনলাম, তারপর তোমাদের দুজনকে দেখতেও পেলাম। ভাবলাম যাই, তোমাকে কথাটা আমি বলেই আসি। কি কথা? ওই যে যে কথাটা পঙ্খী তোমাকে এতক্ষণ ধরে শোনাচ্ছিল, আসলে হয়েছে কি জানো? সন্ধ্যাবেলা তোমার ওই অলৌকিক শক্তির পরিচয় পেয়ে কিরকম যেন একটা মনে হলো। ভাবলাম পঙ্খির জীবনের গোপন কথাটা একদিন না একদিন তুমি জানতে পারবেই, তাই তাই ভাবলাম আগে ভাগেই তোমাকে জানিয়ে দেওয়া ভালো। ওই যে খচর মচর আওয়াজের কথাটা তুমি বলছিলে না, তোমরা বলছো তো এই শব্দটা আমিও সেই রাতে শুনতে পেয়েছিলাম। ক্যামেরাটা বললেন না সত্যি একটা পৃথিবীর আওয়াজ। হ্যাঁ, আসলে আমি কি করবো বলো, আমি ভেবেছি রাত দুপুরে কোনো কুকুর শিয়ালে মারপিট করছি। তারপর সবাই চুপচাপ, ব্যাপারটা আমিও ভুলে গেছি। মাসখানেক বাদে চন্দন ঘষতে কাঁদতে আমার সব বললো, তখন আমি ব্যাপারটা কানেক্ট করতে পারলাম। এ তো সেই রাতের কথা বলছে। তা দেখো, এ নিয়ে আমি ওর দিদি জামাইবাবুকে কিছু বলিনি, বেচারিটা লজ্জা পাবে। আর তাছাড়া ওরা যখন আমার কাছে ব্যাপারটা চেপে গেছে, আমি বা আগ বাড়িয়ে, বুঝলে না? আর কিছু বলবেন ঠাকুর মশাই? হ্যাঁ, বলবো। দেখো, তুমি যেন ওর ওপর কোনো প্রতিশোধ নিও না বাবা। মেয়েটা তো বড় দুঃখী, আর এই ব্যাপারে তোর কোনো দোষ নেই। ঠাকুর মশাই, পৃথিবীতে একটা মার খাওয়া আর একটা মার খাওয়ার উপর প্রতিশোধ নেয় না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। সঙ্গে টর্চ নিয়ে এসেছেন তো? নয়তো তালি দিতে দিতে বেরিয়ে যান। পঙ্খী, পঙ্খী, আমি পেয়ে গেছি গো, আমি পেয়ে গেছি গেঞ্জি টুকরোটা আমি পেয়ে গেছি গো। গেঞ্জি? এই যে পেয়ে গেছি গো, গেঞ্জি টুকরোটা আমি পেয়ে গেছি। ওই রাতে চন্দনটা যখন ওর বুকের চাপে আমাকে নড়তে দিচ্ছিল না, তখন খামচামিনের বুকের খানিকটা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। তোমার আগের ছেলে, দেখো না গো, এখন কি একটু বন্ধ নেই? দেখো না গো, ছেঁড়া টুকরোটা রেখেছো কেন গো? তুমি কি জানতে নাকি 2 মাস পর তোমার সারা জীবনের সাথী হয়ে যাচ্ছে এমন একটা লোক যার নাকি তার মতো ঘ্রাণ শুধু? দেখো না, আমি কি করে জানবো যে আমার অত বড় ভাগ্য? আমি তো তখন ভেবেছিলাম ময়লা তেনিটা গুছিয়ে রাখে। ওই দিনের ওই যুদ্ধে আমার ওইটুকুই যে জয়। তবে তো জয় হয়ে গেছে পঙ্খী, আর কেন, আবার কেন? আচ্ছা, ওদের দেখেছো? ওরা কোথায়? আরে এখানেও নেই। আরে ওরা
রেডি হয়ে রয়েছে। তো খাওয়া দাওয়া করে কোথায় বেরোলো দুজনে? আরে কোথায় গেল? হয়তো দেখো দিয়ে ফেলুদার বাড়ি গেছে। কেন? কে জানে, হয়তো ঠাকুর ঘরে চন্দন বসতেই বসে গেছে। ও চন্দন ঘষে না শেষ হয় না। আরে একদিন ধরে যে চন্দন ঘষে যাচ্ছে, কি লাভটা হয়েছে? বেবি আরে চেঁচিও না তো, কেন? বেবি ওদের সঙ্গেই গেছে। বেবিও গেছে? ডিউটি করে চোখ দুটোকে জবা ফুলের মতো লাল করে নিয়ে এসছে। বসে দেখি। আরে আমার কি বসার সময় আছে? হ্যাঁ এই শোনো, ওই 9টায় লঞ্চ, যদি মিস করে তাহলে ওই 3টের সময়। আর কাকদ্বীপ কমখানি রাস্তা, দিনে যদি পৌঁছতে না পারে ওরা তো রাস্তায় বিপদে পড়বে নাকি? আরে বাবা, সে চিন্তা তো নীলকণ্ঠর আছে। আর ওদের মালপত্রগুলো কি করে পাঠাবে তার ব্যবস্থা করো। আরে সেই চিন্তা আমারও আছে। ওই নারায়ণকে ফিট করেছি, নারায়ণ ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মালপত্র নেবে, ওদেরকে নেবে, লঞ্চে তুলবে, লঞ্চ থেকে নামাবে, বাড়ি পৌঁছে দেবে, মালপত্র ঢুকিয়ে দেবে, তারপর ফিরবে, বুঝলে? তাও তুমি গেলে হতো না? আরে আমার কি ধীরে ছেড়ে নড়ার উপায় আছে যতদিন ফুল মেম্বারশিপটা না পাচ্ছি? এই এটা ধরো, কি গো? এটা দেখো না কি বাহ, গেঞ্জি আর প্যান্ট কোথায় পেলে গো? দেখো, নাইট ডিউটিতে পড়ে সেক্রেটারি বাড়ি গেছিলাম, ভাবলাম ওই তোমার যদি আগামী পুজোর বোনাসটা পেয়ে যাই। তো বোনাস তো দিলই, সঙ্গে এই গেঞ্জি প্যান্টও দিল, ভালোই হলো বলো, নীলকণ্ঠকে দেওয়া গেল। আচ্ছা আরেকটা কাজ করো, এই এই কিছু টাকা তুমি ধরো, এটা কমপ্লিট আসলে ঘুরে দিও, বুঝলে? থাক, আমার বোনের জন্য তোমাকে আর ফতুর হতে হবে না। আরে এরকম ভাবে বলছো না? আরে আমি তো স্বীকার করছি যে তোমার বোনের টাকাটা আমি খাটার দিকে ফাঁপড়ে পড়ে গেছি। এখন বাজারের হাল পড়ে গেছে, কিন্তু শোনো, বাজারের হাল কিন্তু সবসময় এরকম থাকে না, বাজার কিন্তু বাড়বে, তখন কিন্তু অনেক লাভ হবে। হ্যাঁ, বাবা যেদিন মারা যায় সেদিন বলে গেছিল, কুন্তি তোর সংসারে আমার মেয়েটাকে পুরোই করে রেখে দিস, কোনোদিন দূর করে দিস না। আরে তুমি এভাবে বলছো কেন? আমি কি এই বিষয় নিয়ে তোমাকে কোনোদিন কিছু বলেছি? হ্যাঁ, ওই দিনের পর থেকে তুমি মোটেও ওকে সহ্য করতে পারো না, ওর সাথে একটা কথাও বলো না। তুমি বলতে পারো ওর কি দোষ? আরে ওর দোষের কি আছে? আমি তোমাকে এই নিয়ে কোনোদিন কোনো কথা বলেছি? বলো, তুমি যে কথাটা আমাকে বললে, আমি কি করবো? আমার কি করণীয় আছে এখানে বলো? যখন তোমরা চলে আসতে পারে, তুমি কেঁদো না, চোখ মোছো, যখন তখন ঢুকে যাবে, বুঝলে? তুমি সব বুঝে নিচ্ছ? একটা কথা না, চলো। আরে এখনো আসবে না? কত বেলা হয়ে গেল বলো তো? কোথায়? আরে কি করবো আমি এখন যদি লন্ডন লঞ্চটা মিস করে? আরে চেঁচিও না, আসতে হবে। এসে গেছে মনে হচ্ছে, এসেছো। এই দেরি করবো না কিন্তু, বুঝলি? যা করবি তাড়াতাড়ি কর। নীলকণ্ঠ কোথায়? নীলকণ্ঠ নীলকণ্ঠ কোথায় গেল? আমি তোর সাথেই আছি। আরে চলো, আসো, আসো, আসো। আরে বটটাকে ফেলে তোরা ঢুকে গেছিস? হ্যাঁ, দিদি কোথায়? দিদি সামনে আছে। এই নীলকণ্ঠ শোনো, বেশিক্ষণ কিন্তু দেরি করবো না। হ্যাঁ, এই 9টায় লঞ্চ, ধরতেই হবে। হ্যাঁ না দিদি, দিদির সাথে কথা বলো। সাবধানে যেও, পথে যদি খিদে টিদে পায় রাস্তায় কিছু খেও না, ঠিক আছে? আমি তোমাদের ব্যাগে নরেনপুরের পাটালি, পরোটা আর আলু ভাজা দিয়ে দিয়েছি। তাহলে আর বাদ গেল কোনটা দিদি? বাদ রাখলাম ব্যথাটা, জ্বালাটা আর কিছু, ওগুলো জানি কোনো দিনও তোমাদের দুজনকে ছুটে না পারে। নীলকণ্ঠ, একটু এদিকে আসো। তোমাকে কটা কাগজ দিই, ধরো। এগুলো শেয়ার বন্ড, কমপ্লিট টাকা দিয়ে কেনা। যখন তখন বাজারের দাম বাড়তে পারে, আবার কমেও যেতে পারে, একটু সাবধানে রেখে দিও। হ্যাঁ, তাপসদা, হ্যাঁ। আজ থেকে আমরা এক পরিবার, আর আপনি বললেন আমাদের পরিবারের মাথা। এটা এটা আপনার কাছেই রেখে দিন। তবে হ্যাঁ, এই শেয়ার বন্ডের টাকাটা কিন্তু এতে কাজে লাগাতেই হবে। তাপস, যে তুমি এত বড় একটা জিনিস দিয়ে গেলে, নীলকণ্ঠ, তোমাকে যে কি বলবো ভাই। নীলকণ্ঠ, তোমার কাছে তো ফোন আছে, মাঝে মাঝে ফোন করো, আর ছুটি চাকা পেলে আমাদের এখানে চলে এসো। আপনারাও আসবেন, সবাই মিলে বেশ কদিন আনন্দে কাটানো যাবে। আর দেরি করো না, চলো 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 চলো, একটু কথা বেরিয়ে তো।
চল আরে কাঁদিস না বোকা, আরে আমরা তো আছি নাকি, হ্যাঁ? আরে বিয়ে তোর ভালো হয়েছে, চল চল চল, না চল চল চল, সাবধানে সাবধানে, দেখে দেখে। আচ্ছা নীলকণ্ঠ, চলো নীলকণ্ঠ, আরে চলো, কিছু বলবে তা বলো। আরে কি বল, হ্যাঁ ছোট্ট কাজ সেরে যাবো দাদা। কাজ করো করো। এই মোড়কটা রাখুন, মোড়ক? এটা আপনার জিনিস। আমার জিনিস? কি আছে এতে? গোপাল, থ্যাংক ইউ, ভীষণ ভালো হয়েছে। কাকু কাকু একটু সাইড আমরা এখানে এই বইয়ের ডাইরেক্টর বাবু ঘোষাল। শুরু করি। রাজেশ দাস, ভাস্বতী ভট্টাচার্য, ও দাদা দীপালি সরকার, জিতা ভট্টাচার্য, অনুভা ভট্টাচার্য, পুষ্পেন্দু রায়, রাজেশ দাস, পারমিতা ঘোষাল, সুমন্ত